ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের এই তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হতে চলেছে। এই তথ্য ইতিমধ্যেই গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে, গোটা দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করেছে। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার সময় কি মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভাবেননি যে যে বামপন্থী দলের সদস্য হয়ে নিজের অঙ্কের কারণে বহিষ্কৃত হওয়ার পরেও অন্যভাবে ছক করছে, তাকে কতটা বিশ্বাস করা যায়? এই বিশ্বাসের প্রশ্নতে বারবারই কি ঠকছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোনোভাবে কি কোনো অপত্য স্নেহ কাজ করেছে, আর তার দায় কি আজকে ভুগতে হচ্ছে? কখনো ভাইপোর জন্যে, কখনো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্যে। কিন্তু যারা দলের একনিষ্ঠ সৈনিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, কুণাল বাবু, মদন বাবু, এদের মতন লোকজন, তাদের ওপরে কি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই প্রভাব বিস্তার করেছেন? অথচ তারা এখনো ছেড়ে যায়নি। তারা কিন্তু শেষ দিনের মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা বালিশ কুমার বলে পরিচিত, সবাই জানেন, তিনি বেরিয়ে এসে একটা নতুন দল তৈরি করছেন এবং ভালো তৃণমূল প্রমাণ করার চেষ্টা করছে। তা বিজেপির কাছে কত নম্বর পাবেন উনি, সেটা সময় বলবে। রেজিমেন্টেড পার্টিতে যেহেতু উনি ছিলেন, উনি জানেন যে এই ধরনের রাজনীতিতে কতটা স্টেপ ফেলা উচিত, কতটা অঙ্ক মেপে এগোনো উচিত, আর কতটা নয়। তাই কি স্পিকারের কাছে হঠাৎ করে ভালো সাজার দোহাই দিয়ে তিনি অভিযোগপত্র জমা দিলেন যে সইগুলো জাল সই? তাহলে প্রশ্ন একটাই, যে এতদিন ধরে উনি কি করছিলেন? যখন তিনি দলে ছিলেন, দলের হয়ে সাংসদ হয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, তো তিনি তখন কি করছিলেন? তিনি কি চোখের সামনে তখন অন্যায় দেখতে পাননি, নাকি কোনো চশমা পড়েছিলেন? আজকে তিনি হঠাৎ করে ভালো হয়ে গেলেন, ভালো সাজার চেষ্টা করলেন, দলকে অস্বস্তিতে ফেললেন, এবং বাকি যারা বিধায়ক রয়েছে তাদেরকে বুঝিয়েও দিলেন, তাদের অঙ্ক এতটাই সুন্দর করে সাজিয়ে দিলেন যে তারা যেন কোনোভাবেই আর সেদিনের মিটিং এ না যান। ফলে এই বাকিদেরকে নিয়ে একটা নতুন দল তৈরি করবেন। দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের কোন একটি হোটেলে সেখানে আলোচনাও করে ফেলেছেন বলে জানা গিয়েছে। সেসব জায়গায় বসে টসে আলোচনা করছেন, করুন, কিন্তু এরপরে বিজেপির মতন দলের বিরোধিতা করার ক্ষেত্রে আপনি কি ভালো বিরোধী দল হিসেবে পরিণত হতে চাইছেন আপনাদের এই 50 জন বা 60 জন বিধায়ককে নিয়ে? এটা বোধহয় বিজেপি ভালোভাবেই নেবে, তার কারণ বিজেপি চায় ভালো বিরোধিতা থাকুক, ভালো বিরোধী দল থাকুক। তার মানে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় নয়। কিন্তু প্রশ্ন একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের এই তৃণমূল কংগ্রেসের কি হবে? আদৌ কি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন নাকি থাকবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে মানুষ বিশ্বাস করে একদিন মহাকরণ অব্দি এগিয়ে দিয়েছিল 2011 সালে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আজকে ভেঙে টুকরো টুকরো। দ্বিতীয় সেকেন্ড ইন কমান্ড ভাইপো, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, সেটা একটা বড় খবর হয়েছে চারপাশে। অর্থাৎ এরকম একটা অস্থির দিনে দলকে আরো অস্বস্তিতে ফেলে বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলেন ঋতব্রত বাবু এবং বাকিরাও। এবার দেখার যে ঋতব্রত বাবুদের সাথে কারা আসছেন এই দলে, কারা থাকছেন এই দলে। এবার তাদের দায় বিজেপির সামনে নিজেদের ভালো বিরোধী দল হিসেবে তুলে ধরা। আদপে সেই সুযোগ কি তারা পাবেন? এই প্রশ্নটা জটিল হয়ে দাঁড়াচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা কি
সত্যি শেষ হয়ে গেল? আর কি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মেনে নিচ্ছে না, না তার সততার যে হিসেব নিকেশ ছিল তা সম্পূর্ণ ধুলোয় মিশে গেল? তবে এটা তো ঠিক, যারা এতদিন সুযোগ সুবিধা নিলেন এই মানুষটাকে সামনে রেখে, তারা আজকে যখন অন্য অঙ্ক করছেন, তখন আপনাদের নামের পেছনে গদ্দার এই শব্দটুকু লেগে গেলে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না। কিন্তু বিজেপির মতন একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপির মতন একটা শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল, তারা কতটা বিশ্বাসকে প্রায়োরিটি দেবে এই শব্দটাকে, সেটা তাদের উপর নির্ভর করছে। তবে এই কথা কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে যে ভালো খারাপের সীমানা টানতে গিয়ে নিজেরা কোনো ফাপড়ে পড়ছেন না তো, অথবা অথবা এই মুহূর্তে অ্যাডভান্টেজ বিজেপি যদি হয়, তাহলে আপনাকে কতটা বিজেপি ব্যবহার করবে এটা কিন্তু বিজেপি জানে। তবে বিজেপির মতন রাজনৈতিক দল যারা এখনো পর্যন্ত দেশকে ভালোবাসে, দশকে ভালোবাসে, তার চারপাশের মানুষকে নিয়ে যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে তাদের কোথাও কোনো রকম অসুবিধা তৈরি না হয় সেই জায়গাটাকে প্রাধান্য দিচ্ছে, তাদের কাছে অনেক বেশি কিছু এক্সপেকটেশন রয়ে গেল।